দেখো, ইন্ডিয়ান ফুটবলের বর্তমান সময়ের নিরিখে দুটো টিমকে কম্পেয়ার করলে এই রেজাল্টটা কখনোই কিন্তু ইস্টবেঙ্গলের জন্য খুব একটা সুখের রেজাল্ট নয়। বহু প্রশ্নচিহ্নের সামনে ইস্টবেঙ্গলের পুরো টিমটা আপাতত দাঁড়িয়ে, সেখানে কোচের স্ট্র্যাটেজি, ট্যাকটিক্স, প্লেয়ারদের সেই ট্যাকটিক্সের মধ্যে ইনভলভমেন্ট, তাদের পারফরমেন্স, তাদের ডেলিভারি, প্লেয়ারদের ফিটনেস, এই সমস্ত কিছু কিন্তু স্ক্যানারের তলায় এসে গেছে। আর সবথেকে বেশি স্ক্যানারের তলায় কিন্তু আপাতত এসে পড়ে গেছেন কার্লোস কুয়াদ্রাত অ্যান্ড থ্রু দ্য ফ্যান্স অফ ইস্টবেঙ্গল। অবশ্যই এই ম্যাচটা যেখানে ইস্টবেঙ্গল ধারে বারে শক্তিতে সব দিক থেকে এগিয়েছিল, কিন্তু শিলং লাজং তাদের 2-1 গোলে হারিয়ে দিয়ে নকআউট থেকে বার করে দিল, কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় ঘটিয়ে দিল এবং সেমিফাইনালে চলে গেল শিলং লাজং, যেখানে আমরা ফার্স্ট সেমিফাইনালে কিন্তু দেখতে পাবো নর্থ ইস্টের ডার্বি, যেখানে অলরেডি নর্থ ইস্ট ইউনাইটেড এফসি তারা আর্মির রেডকে হারিয়ে সেমিফাইনালে পৌঁছে গেছে এবং সেখানে শিলং লাজং আপাতত কোথাও ডার্ক হর্স হয়ে গেল। দেখা যাক ফাইনালি তারা ফাইনাল অবধি রিচ করতে পারে কিনা। এই ম্যাচটা নিয়ে নিশ্চিতভাবে কথা বলতে হবে। বহু পয়েন্ট কিন্তু উঠে এসেছে, বহু বিষয় নিয়ে কথা বলার রয়েছে, অনেক কটা প্রবলেমের লেয়ার সামনে এসে গেছে। আমি জানি না কতটা ম্যাক্সিমাম আমি কভার করতে পারবো, যেহেতু আমি ন্যাচারালি কোনো নোটস নিয়ে বসি না, পুরোটাই মাথার মধ্যে রেখে বলার চেষ্টা করি। আর আজকে হয়েছেটা কি, আজকে শুরুর দিকে 15 to 20 মিনিটস আমি খেলাটা দেখতে পারিনি, যার মধ্যে গোলটা প্রথম হয়ে যায় শিলং লাজংয়ের, এবং এতটাই আমি আমার লাইফের একটা ইম্পর্টেন্ট কাজে ব্যস্ত ছিলাম যে তার থেকে ইম্পর্টেন্ট জিনিস আমার কাছে আর কিছু ছিল না। তো সেটা আমার কাছে সব থেকে প্রায়োরিটি নাম্বার 1 এবং ইম্পর্টেন্ট কাজ ছিল। তো সেই কারণে 15 to 20 মিনিটস, ওই 19 মিনিটস 20 মিনিটস এরকম থেকে আমি খেলাটা দেখতে শুরু করি। এবং তারপর আমি যখন ফার্স্ট হাফটা হয়ে যায়, দেখি যে গোলটা যেভাবে হয়েছে, দেখো ফার্স্ট গোলটা যেভাবে হয়েছে বা কী হয়েছে আমি সেটাকে সাইডে সরিয়ে রাখছি, একদম ইনিশিয়াল মিনিটসে হয়ে গেছে। এবার টিম বলতে পারে যে তখনও আমাদের যে ডিফেন্সিভ অর্গানাইজেশন রয়েছে ঠিক করে সেট হয়নি, নতুন একটা ডিফেন্ডার সিস্টেমের মধ্যে ঢুকেছে এবং অপোনেন্টকে তাদের ঘরের মাঠে আমরা ফেস করছি। তো 8 মিনিটের মধ্যে সেট পিস থেকে একটা গোল হয়ে গেল, ঠিক আছে ছাড়ো, তোমার কাছে 82 মিনিটস পড়ে রয়েছে, বাদ দাও, তোমার কাছে 37 মিনিটস ফার্স্ট হাফে পড়ে রয়েছে কাম ব্যাক করার জন্য এনাফ টাইম। যেভাবে অন্ততপক্ষে ফার্স্ট ইলেভেনটাকে কার্লোস কোয়াদ্রা তিনি সাজিয়েছিলেন, পরিষ্কার বোঝা যাচ্ছিল যে তিনি অ্যাটাকিং ফুটবলটা খেলতে চাইছেন। মাদিতালাল, দিয়ামান্তাকোস, ডেভিড প্রত্যেককে তিনি ফরওয়ার্ডে ঠেলে দিয়েছেন। নন্দা, প্রত্যেকটা প্লেয়ার ফরওয়ার্ডে যারা স্ট্রেংথ বাড়াতে পারে তারা প্রত্যেকে রয়েছে, এবং যেটা মোটামুটি প্রিভিউতে বলেছিলাম তার অনেকটাই কিন্তু ফার্স্ট ইলেভেনের সাথে মিলে গেছে। প্রভাত লাকড়ার আজকে ডেবিউ দেখে নিয়েছি, হেক্টর ইউসদেরও একরকম ডেবিউ হয়েছে। আসছি কী সব মানে ব্যাপার উঠে এসেছে, আসছি সেসবে পরে। কিন্তু যেটা মেন ব্যাপার, যে এই যে গোলটা কনসিড করা, তারপরে যতটা সময় পড়েছিল না, সেই মুহূর্তে দাঁড়িয়ে একবারও ইস্টবেঙ্গলের স্ট্র্যাটেজি বা ট্যাকটিক্সটা দেখে মনে হয়নি যে কামব্যাক করার জন্য বিরাট কিছু প্ল্যান হচ্ছে। হ্যাঁ, নিশ্চিতভাবে কিছু অ্যাটাক উঠে গেছে, ভালো সুযোগ দুটো টিমই মিস করেছে, ইস্টবেঙ্গলও ভালো সুযোগ মিস করেছে, ক্রিয়েটও হয়েছে, কিন্তু সেই যে একটা পেনিট্রেশন, সেই যে একটা ধাক্কা দেওয়ার চেষ্টা, এটা কিন্তু ফিল হয়নি অন্ততপক্ষে ফার্স্ট হাফে। যে ধরনের কী বলবো ডিজাস্টার পারফরমেন্স প্লেয়াররা তুলে ধরেছে, স্ট্র্যাটেজিতে ভীষণভাবে একটা গলদ দেখা গেছে, এটা কিন্তু পরিষ্কারভাবে ফার্স্ট হাফে আর ইস্টবেঙ্গলকে ম্যাচে ফিরতে শিলং লাজং দেয়ও নি। এবং সেকেন্ড হাফটাতে যখন সবাই এক্সপেক্ট করছিল যে কার্লোস কোয়াদ্রাতের একটা স্ট্র্যাটেজি হয় যে ফার্স্ট হাফে যেমনই হোক না কেন সেকেন্ড হাফে একটা ভালো কামব্যাকের রাস্তা হতে পারে, এবং সেখানেও দেখা গেল কামব্যাক তো হলো, কিন্তু যে সময় অ্যাকচুয়ালি কামব্যাকটা দরকার ছিল, যে অন্ততপক্ষে 60 মিনিটসের মধ্যে একটা কামব্যাক যখন ইস্টবেঙ্গলের দরকার ছিল, যে তারপরে অন্ততপক্ষে 30 মিনিটস আরও পাওয়া যাবে এবং সেখানে আরেকটা গোলের রাস্তাতে যাওয়া যাবে, অনেকটা বেশি করে ঝাঁপানো যাবে, অ্যাটাকিং স্ট্র্যাটেজি নেওয়া যাবে, সেটা তো হলো না। এমন একটা সময় কামব্যাক হলো এবং সেই কামব্যাকটাও ইস্টবেঙ্গল কিন্তু ধরে রাখতে পারলো না। সেই ইকুয়ালাইজার গোলটা অ্যাকচুয়ালি পুরোপুরি দাম রইল না। সেখান থেকে দাঁড়িয়ে যে সেকেন্ড গোলটা হয়েছে, আমি বলবো এটা কিন্তু ফার্স্ট গোলটার থেকেও আরও বাজে গোল হয়েছে। পুরো ডিফেন্সটা এক্সপোজ হয়ে গেছে এবং সেখানে আমার মনে হয় যে কোচকে দায় নিতে হবে, কারণ তিনি যেভাবে অর্গানাইজেশন করেছেন ডিফেন্সটার, সেটা কিন্তু প্রশ্নের মুখে টিমটাকে দাঁড় করিয়ে দিয়েছিল। দেখো, নাম্বার 1 হচ্ছে যেটা নিয়ে বারবার কথা হবে গোটা সিজন জুড়ে, এখন থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে, সেটা হচ্ছে ডিফেন্সিভ অর্গানাইজেশন। হ্যাঁ, নিশ্চিতভাবে এই টিমটাতে হিজাজি মাহেরের মতো প্লেয়ার রয়েছে যে লাস্ট সিজনে প্রুভ করেছে নিজেকে, হেক্টর ইউজ থেকে সই করানো হয়েছে, আনোয়ার আলীকে নিয়ে আসা হয়েছে। এই তিনজন ডিফেন্ডারকে নিয়ে কোশ্চেন তোলার মতো আপাতত সিচুয়েশন নেই, যেখানে আনোয়ার আলী এখনও অবধি টিমের সাথে যোগ দেয়নি। এখনও অবধি জানি না যে আনোয়ার আলী ঠিক কত তাড়াতাড়ি টিমটার সাথে মানিয়ে নেবে এবং তার আপাতত মেন্টাল কন্ডিশন কী রয়েছে, যে সে কতটা মাঠে নেমেই একদম ফুল ফোটানোর জায়গাতে থাকবে। তবে যেহেতু সময়টা অনেকটা পেয়ে যাচ্ছে এবং তার আগে তার ভার্ডিক্টও এসে যাচ্ছে, দেখা যাক সেটা কী হয়। আসছি সেই প্রসঙ্গ তো কালকে হবে বা পরশু হবে, সেটা নিয়ে ডিসকাশন। বাকি যে দুজন বিদেশি ডিফেন্ডার রয়েছে, দেখো তারা পারফরমেন্স করে দেবে, এই নিয়ে খুব একটা ডাউটের জায়গা নেই। কিন্তু হোয়াট অ্যাবাউট দ্য আদার ইন্ডিয়ান ডিফেন্ডার্স? তুমি যদি জানো যে লাস্ট সিজনে মোহাম্মদ রাকিবের এই পারফরমেন্স ছিল, কোনোভাবেই কিন্তু টিমকে নির্ভরতা দিতে পারেনি, তারপরেও তার এক্সটেনশন হলো কেন? যদি শুরু থেকে একটা স্ট্র্যাটেজি থাকতো যে ইস্টবেঙ্গল মোটামুটি ট্রান্সফার
মার্কেটে খুব হাত খুলে যাচ্ছে, খুব ভালো ভালো সিগনেচার হবে। তাহলে ডিফেন্সের ওপর নজর দেওয়া হলো না কেন? হাতের সামনে থেকে বহু ভালো ভালো ডিফেন্ডার তারা অন্য ক্লাবে কীভাবে চলে গেল? তো রাকিবের মতো প্লেয়ারকে ধরে রাখা হয়েছে। আজকে রাকিব ছিল না লাকিলি, তো প্রভাত লাকড়া ছিল। প্রভাত লাকড়া সবে আজকে প্রথম ম্যাচ খেলতে নেমেছে, চোট ছিল সেটাকে সারিয়েছে, ফিটনেসে যে ফেরেনি এটা পরিষ্কার বোঝা যাচ্ছিল। লালচুং নুঙ্গা তার ফর্মের একটা ড্রাস্টিক ডাউনফল হয়েছে, মানে এতটা বাজে রকমের ডাউনফল রিসেন্ট টাইমে কোনো ইয়াং ডিফেন্ডারের ক্ষেত্রে হয় না। যদি এখন থেকে এই ধরনের ডাউনফল হয় তাহলে ভাই 2-3 বছর পর সিরিয়াসলি আর খুঁজে পাওয়া যাবে না। অ্যান্ড অন্যান্য বিভিন্ন প্লেয়ারের মতো যা হয় যে বেঞ্চ, রিজার্ভ টিমের বেঞ্চ, সেখানে গিয়ে জায়গা হবে। তো লালচুং নুঙ্গাকে কিন্তু অনেকটা ইম্প্রুভ করতে হবে। হয়তো এখন সুযোগ পাচ্ছে, কিন্তু আনোয়ার আলী টিমে ঢুকে যাওয়ার পর থেকে কিন্তু আর সুযোগ পাবে না, পুরোপুরি বেঞ্চড হয়ে যাবে, এখন থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে। অ্যান্ড লেফট ব্যাকে মার্ক জোতানফুইয়া, আমি রিভিউতেই বলেছিলাম যে এই প্লেয়ারটা ইমপ্রেসিভ রয়েছে। অ্যান্ড দেখো আগের ম্যাচগুলো ভালো খেলেছিল, আজকে হয়তো দাগ কাটতে পারেনি, আজকে কিছু করতে পারেনি। ফার্স্ট টাচ আজকে প্রচণ্ড খারাপ হয়েছে, উইং দিয়ে খুব একটা বল তুলে নিয়ে যেতে পারেনি। আজকে ওর পারফরমেন্স নিয়ে আমার বলার কিছু নেই, অত্যন্ত পরিমাণে খারাপ পারফরমেন্স হয়েছে। জিকসনকে দেখে একটা জিনিস বোঝা যাচ্ছিল যে ভীষণভাবে কিন্তু সেকি, অ্যান্ড ওর একটা ফিটনেসের প্রবলেম রয়েছে। এবং গোটা সিজন জুড়ে জিকসন কেমন পারফরমেন্স করছে, আমার মনে হয় যে ইস্টবেঙ্গল সাপোর্টারদের থেকেও সবথেকে বেশি তাকিয়ে থাকবে কেরালা ব্লাস্টার্সের সাপোর্টাররা। এবং ওর পারফরমেন্স প্যারামিটারের ওপর কেরালা অন্ততপক্ষে উচ্ছ্বাস প্রকাশ করবে না দুঃখ প্রকাশ করবে এটা ম্যাটার করবে। কারণ যদি দেখা যায় যে জিকসন গোটা সিজনে পারফরমেন্স করতে পারলো না, তাহলে এই ক্ষেত্রে সবথেকে বেশি যদি কেউ খুশি হয় সেটা হচ্ছে কেরালা ব্লাস্টার্স। 1 বছরের কন্ট্রাক্ট বাকি ছিল এবং একটা হিউজ অ্যামাউন্টে তাকে কিন্তু ছেড়েছে, যেটা ন্যাচারালি 1 বছর কন্ট্রাক্ট বাকি থাকা প্লেয়ারদের ক্ষেত্রে কোনো ক্লাব এক্সপেক্ট করতে পারে না। এবং আপাতত ফিটনেস থেকে ফিরে এসেও ফিটনেসের প্রবলেম কাটিয়ে ফিরে আসার পরেও যে পারফরমেন্স ও দেখিয়েছে সেখান থেকে কিন্তু প্রচুর ইম্প্রুভমেন্ট লাগবে, প্রচুর। ওকে আমরা যে ধরনের পারফরমেন্স করতে দেখি বা যে ধরনের পারফরমেন্স করার জন্য ইস্টবেঙ্গল নিয়ে এসেছে তার ধারে কাছে কিন্তু ছিল না। আর ইন দ্য মেন টাইম আমি যেটা ভুলে যাচ্ছিলাম যে গোলকিপারের কথা, প্রভসুকন সিঙ্গিল। অবশ্যই আজকে তার জন্য একটা খুব ভালো দিন ছিল যে ন্যাশনাল টিমের আবারও তার কাছে কল ফিরে গেছে, ন্যাশনাল টিমে জয়েন করেছে, আন্ডার-23 টিমের রেগুলার গোলকিপার, এবং তার পাশাপাশি ন্যাশনাল টিমে যাচ্ছে। এটা ওর জন্য একটা ভালো দিন ছিল শুরুতে। কিন্তু যে পারফরমেন্স করেছে, যখন তোমার ডিফেন্সিভ লাইন পোর হয়ে যাচ্ছে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে তুমি যদি দাঁড়িয়ে গোল খাও, তোমার যদি আউটিংয়ে এত প্রবলেম থাকে, তাহলে লিটারেলি গোটা সিজন জুড়ে কিন্তু তোমার পেছনে দেবজিৎ মজুমদার রয়েছে যে কোনো মুহূর্তে তোমাকে এসে রিপ্লেস করে দেবে। এবং আমি অন্তত অবাক হব না যে আইএসএলের প্রথম ম্যাচে আমরা যদি ইস্টবেঙ্গলের গোলকিপার পজিশনে দেবজিৎ মজুমদারকে দেখি, কারণ তার এক্সপিরিয়েন্স রয়েছে, তার আলাদা রকম একটা ট্যালেন্ট রয়েছে, এবং নিশ্চিতভাবেই যে কোনো মুহূর্তে বা সবচেয়ে খারাপ পরিস্থিতিতে দেবজিৎ কিন্তু যে টিমেই থাকুক না কেন, সেটা ইস্টবেঙ্গল হোক, মোহনবাগান হোক, সেটা চেন্নাইন এফসি হোক, ও কিন্তু পারফরমেন্স করেছে। তো ওই জায়গাতে কোচ হয়তো ইমিডিয়েট একটা রিপ্লেসমেন্ট করার কথা ভাবলেও ভাবতে পারেন। তো প্রভসুকন সিঙ্গিলের আউটিং নিয়ে, ওর পজিশন নিয়ে, ওর ডিফেন্সকে কাভার করা নিয়ে যে প্রশ্নগুলো, সেটা আমি অন্তত লাস্ট ম্যাচটা যখন আল্টি নাসিরের বিরুদ্ধে ইস্টবেঙ্গল হারলো সেদিনকে কিন্তু আমি করেছিলাম। এবার মিডফিল্ডে সাউল ক্রেসপো, দেখো রেগুলার বেসিসে তুমি একটা প্লেয়ার পারফরমেন্স করে যাচ্ছে আর তার উপরে আমি পুরো ভরসা করবো, এটা হতে পারে না। একটা দিন তারও কিন্তু খারাপ যাবে, সেটা সাউল ক্রেসপোর ক্ষেত্রে হয়েছে। কিন্তু পুরো খারাপটার মধ্যেও যে প্লেয়ারটা সব থেকে বেশি চেষ্টা করেছে তার নামটাও কিন্তু সাউল ক্রেসপো। হ্যাঁ, মাঝ মাঠে বল দখল ইস্টবেঙ্গল বেশিরভাগ সময় করে রেখেছিল, কিন্তু সেটা নিজেদের অর্ধে। অ্যাটাকিং থার্ডে কিন্তু বল খুব কম গেছে, ম্যাক্সিমাম সময় ডিফেন্সিভ পাস হয়েছে, ম্যাক্সিমাম সময় স্কোয়ার পাস হয়েছে, ব্যাক পাস হয়েছে, এবং সেখানে কোথাও খেলাটা কিন্তু শিলং লাজং আস্তে আস্তে নিজেরা গ্র্যাব করে নিচ্ছিল। এবং এই জায়গাতে সাউল ক্রেসপোর করারও খুব একটা ছিল না, কারণ যে স্ট্র্যাটেজিটা আজকে কোয়াদ্রাতে ছিল সেখানে সাউলকে কিন্তু অনেকটা মাঝমাঠে বল হোল্ড করতে হয়েছে। এবং যদি এই জায়গাতে একটু ডিফারেন্ট স্ট্র্যাটেজি থাকতো, যে উইং ধরে দুটো ইন্ডিয়ান প্লেয়ার দৌড়বে, মাদি তাললের সাথে সাউল ক্রেসপো অনেক বেশি করে মাঝমাঠে থাকবে, তাহলে কিন্তু দুজনে সেই আপডাউনটা করতে পারতো। এবার যেটা আমি মেন প্রসঙ্গ নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মাদিতালকে উইঙ্গার করে দেওয়া। আমি সিরিয়াসলি বুঝতে পারছি না যে বারবার করে কেন মাদিতালকে উইংয়ে পাঠিয়ে দেওয়া হচ্ছে। হ্যাঁ, অবশ্যই আমরা ওকে পাঞ্জাব এফসিতে খেলতে দেখেছি যে ও অ্যাটাকিং মিডফিল্ড পজিশন থেকে উইংয়ের দিকে যায়, বাট যদি শুরু থেকে তুমি টার্গেট করে যে ওকে আমি উইংয়েই খেলাবো, তাহলে মাদিতালালে কিন্তু সেই পারফরমেন্স বেরিয়ে আসবে না। ও যখন মাঝমাঠের দিকে ঢুকছে, ও যখন থ্রু পাসগুলো বাড়াচ্ছে, তখন কিন্তু ডেফিনেটলি ভালো লাগছে। বাট ওকে যখন টিপিক্যাল উইঙ্গার করে দেওয়া হচ্ছে, ওকে যখন বলা হচ্ছে উইং থেকে দৌড়ো, সেখান থেকে ক্রস নিয়ে এসো, সেই জায়গাতে কিন্তু ভীষণভাবে একটা মাঝমাঠে যে ক্রিয়েটিভ ফুটবলের একটা ল্যাকিং, সেটা কিন্তু চোখে পড়ছে। নন্দকুমার শেখর অবশ্যই আগের ম্যাচটা ভালো খেলেছিল, যতটা ভালো খেলেছিল আজকে তার পারফরমেন্স অনেকটা ডাউন হয়েছে। গোলটা করেছে, সেখানে তার স্কোর শিটে নামটা থাকবে, সেই কাজটা করতে পেরেছিল। বাট বাদ বাকি নন্দকুমার শেখরকে দেখে খুব একটা আমার অন্ততপক্ষে ইমপ্রেসিভ মনে হয়নি। ডেভিড একটা খুব সহজ সুযোগ নষ্ট করেছে, খুব একটা যে ওকে নিয়ে আপাতত চিন্তিত হওয়ার কারণ রয়েছে এটাও না। আস্তে আস্তে ওকে এত বড় একটা টিম, এত বড় একটা এনভায়রনমেন্ট ধীরে ধীরে সুযোগ দিয়ে তৈরি করতে হবে। কিন্তু আরও বেশ কিছু প্লেয়ার রয়েছে যারা রিপ্লেসমেন্টে নেমেছিল, সেখানে দাঁড়িয়ে আমি বলবো মহেশের কথা। দেখো অনেক কটা ম্যাচ হয়ে গেল, মহেশ প্রত্যেকটাতেই অলমোস্ট ফিচার হয়েছে, প্রত্যেকটাতে অলমোস্ট মানে ম্যাচগুলোতে কোচ তার উপর ভরসা করেছে। কিন্তু মহেশ যে ধরনের পারফরমেন্স তুলে ধরেছে, এটা কোথাও ওরও কিন্তু একটা ডাউনফলকে শো করে।
আমাদের ইন্ডিয়ান ফুটবলে একটা খুব মিথ রয়েছে যে খুব কম প্লেয়ার রয়েছে যারা রেগুলার বেসিসে কনসিস্টেন্সি বজায় রাখতে পারে, খুব কম প্লেয়ার রয়েছে ভেবে দেখো। তো এই কারণে আমাদের দেশের একটা মিথ তৈরি হয়ে গেছে যে একটা সিজনে একটা প্লেয়ার যদি খুব ভালো খেলে তাকে নিয়ে নাচানাচির কিছু নেই, তাকে অন্তত পক্ষে 3টে সিজন কন্টিনিউয়াসলি ভালো খেলতে দেখো যে সেই 3টে সিজন সে সমান তালে পারফরমেন্স করতে পারছে কি না। তো এই মিথ যদি ইন্ডিয়ান ফুটবলের হয় তাহলে সেই ক্ষেত্রে মহেশকে কিন্তু ভীষণভাবে গোটা সিজনে ইম্প্রুভমেন্টের রাস্তাগুলো খুঁজতে হবে এবং যাতে হারিয়ে না যায় যে ট্যালেন্ট ওর মধ্যে রয়েছে সেটা যাতে হারিয়ে না যায়, বা কোচের যে স্ট্র্যাটেজি রয়েছে সেই পাল্লায় পড়ে যাতে হারিয়ে না যায়, সেটা কিন্তু মহেশকেও দেখতে হবে। তবে কিছু কিছু ক্ষেত্রে প্লেয়ারের কিছু করার থাকে না, কারণ একটা উইঙ্গারকে জোর করে যদি টেনে এনে নাম্বার 10 পজিশনে নিয়ে আসা হয়, তাকে যদি ডিফেন্সিভ রোল বেশি করে দেওয়া হয়, তাহলে সেই ক্ষেত্রে প্লেয়ারের কিছু করার থাকে না। অ্যান্ড আরেকটা প্লেয়ারকে দেখে আমার অন্ততপক্ষে আজকে কোচের স্ট্র্যাটেজি ওয়াইজ ভীষণভাবে সারপ্রাইজিং লেগেছে বা মিস্টিরিয়াস লেগেছে যে মাদিতালালকে তুলে দিয়ে কোচ যখন তিনি পিছিয়ে রয়েছেন 2-1, তিনি নামিয়ে দিলেন হেক্টর হিউজ থেকে। যখন তার দরকার পুরোপুরি অ্যাটাকিং ফুটবল, তিনি নামিয়ে দিলেন হেক্টর হিউজ থেকে। তখন বোঝা গেল না যে হেক্টর হিউজতে ডিফেন্সের কাজ করতে কি করতে নামবে, এখন তো গোলটা করতে হবে, কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে 2-1 জেতা মানে হারাও যা, 3-1 হারাও তা লাভ তো কিছু নেই, তো সেখানে গোলটা করতে হবে। হেক্টর হিউজতে দেখা গেল নেবে সে পুরোপুরি সেন্টার ফরওয়ার্ড পজিশনে খেলছে, মানে সোজা কথায় একটা একটা একদম মানে ডিরেক্ট স্ট্র্যাটেজিতে কোচ চলে গেলেন যে উইং থেকে হোক বা মাঝমাঠ থেকে হোক বা সেট পিস থেকে হোক বল ওড়ানো হবে এবং সেখানে আমার এত বড় হাইটের একটা ডিফেন্ডার রয়েছে, সে উঠে গিয়ে গোল করবে এবং তাকে ওই পজিশনে বসিয়ে রেখে দেওয়া হলো। দেখো দিমিত্রিয়াস ডিয়ামান্টাকোস যে আনফিট এটা পরিষ্কার বোঝা যাচ্ছে, সেন্টার ফরওয়ার্ড পজিশনে খেলেছে কিন্তু তাকে দেখে মনে হয়নি যে বিরাট কিছু ফিটনেস তার ঠিকঠাক রয়েছে। তো যদি কোচ মনে করে যে এই প্লেয়ারটা ফিটনেস লেভেলে ঠিকঠাক নেই, তাহলে কেন শুরু থেকে বিষ্ণুকে ইউজ করা হলো না, কেন ডেভিডকে লোন সেন্টার ফরওয়ার্ড করে দেওয়া হলো না, এটা কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে। অর্থাৎ এন্ড অফ দ্য ডে যখন তুমি টোটাল ম্যাচটাকে একবার হাইলাইটসও দেখবে বা একটা রিপ্লেও দেখবে, তখন তুমি পরিষ্কার বুঝতে পারবে যে কোচের কিন্তু স্ট্র্যাটেজি ভীষণভাবে ফেল করছে। কোচ প্রত্যেকটা ম্যাচে তিনি তার মতো করে স্ট্র্যাটেজি করছেন। হ্যাঁ, অনেকে বলতে পারে যে দেখো ডুরান্ড কাপটা তো একটা প্রি সিজন টুর্নামেন্ট এবং এখানে একজন কোচ তার নিজের মতো করে বিভিন্ন রকম স্ট্র্যাটেজি ডেভেলপ করবেন, আজকে একরকমের স্ট্র্যাটেজি কালকে একরকমের, এখানে খুব একটা হারানোর কিছু নেই। হ্যাঁ ঠিক আছে, চলো প্রেস্টিজিয়াস টুর্নামেন্ট, ইস্টবেঙ্গল মোহনবাগানের একদম পরেই সেকেন্ড পজিশনে রয়েছে সব থেকে বেশিবার সাকসেসফুল টিম, তো সেই জায়গা থেকে হয়তো ফ্যানেদের একটা খারাপ লাগার জায়গা থাকবে যে যদি ফাইনালে একটা ডার্বি হতে পারতো, সেখানে যদি গিয়ে সব কিছু মেরামত করে নিয়ে যদি গতবারের একটা পাল্টা দেওয়া যেতে পারতো, কিন্তু এইভাবে তো কিছু হয় না। ন্যাচারালি একটা কোচের যে স্ট্র্যাটেজি থাকে সেই স্ট্র্যাটেজিটা কিন্তু ভীষণভাবে প্লেয়ারদেরকে অ্যাকোমোডেট করতে হয় যে কতটা তারা অ্যাকোমোডেট করতে পারছে, এবং সেই স্ট্র্যাটেজি যদি বারবার চেঞ্জ হয়, তার ট্যাকটিক্স যদি বারবার চেঞ্জ হয়, প্লেয়ারদের কিন্তু ধরতেও সমস্যা হয়। আর একটা বিষয় যেটা নিয়ে অনেক ফুটবল বিশেষজ্ঞ কথা বলেন, যারা ওয়ার্ল্ড ফুটবল নিয়ে আলোচনা করেন তারাও কথা বলেন, যে একজন কোচ তিনি যদি তার পছন্দ মতো টোটাল টিম রিক্রুটমেন্ট না করেন, তাহলে কিন্তু একটা বড় সমস্যা দেখা যায়। যে একটা কোচের স্ট্র্যাটেজি হচ্ছে এরকম আর প্লেয়ার রিক্রুটমেন্ট হয়ে যাচ্ছে অন্য স্টাইলের প্লেয়ার, তখন কিন্তু সেই ক্ষেত্রে প্রবলেম হয়। অবশ্যই আমরা এই সিজনে দেখেছি যে ইস্টবেঙ্গলের একটা বেস্ট ট্রান্সফার উইন্ডো গেছে, বিদেশি প্লেয়ার বলো ডোমেস্টিক প্লেয়ার বলো, ইস্টবেঙ্গল কিন্তু প্রচুর ভালো ভালো সিগনেচার করিয়েছে, যেটা পেপার পেনে ইস্টবেঙ্গলকে এই মুহূর্তে দাঁড়িয়ে ভীষণভাবে স্ট্রং করে দিয়েছে। কিন্তু অ্যাটলিস্ট সেই প্লেয়াররা আসার পরে আমরা শুধুমাত্র আনোয়ারকে দেখিনি এখনও অবধি, আর হেক্টর হিউজ থেকে সবে দেখলাম, খুব একটা জাজ করার জায়গাতে সে নেই, কিছু মিনিটসে খেলেছে। বাকি যে টিমটা তিনি পেয়েছেন সেই দিক থেকে দেখলে 4টে ম্যাচের পর অন্ততপক্ষে বলা যাবে ডুরান্ডের 3টা আর এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 কোয়ালিফিকেশনসের একটা ম্যাচ, এই 4টে ম্যাচের পর দেখলে বলা যাবে যে অনেক প্লেয়াররা রয়েছে যারা আপাতত কিন্তু কোচের যে স্ট্র্যাটেজি রয়েছে সেখানে পুরোপুরি অ্যাকোমোডেট করতে পারেনি, তারা এখনও অবধি অ্যাকাস্টামড হতে পারেনি। তো সেটার জন্য সময় লাগবে হয়তো অনেকে বলবে, কিন্তু হ্যাঁ কোচ তিনি তার স্ট্র্যাটেজি নিয়ে, তার ট্যাকটিক্স নিয়ে এবং তার যে সিস্টেম রয়েছে, যে গেম প্লে রয়েছে, সেটা যা শো করলেন আপাতত মানে সেটা কিন্তু স্ক্যানারের তলায় চলে এলো। ফ্যানরা কিন্তু ভীষণভাবে স্ক্যানারের তলায় রাখবে। হয়তো এখনই কেউ কোচের বিদায় বা কোচ চলে যাওয়ার নতুন আসা এসব কথা বলবে না, যারা বলছে তারা একটু টাইম ট্রাভেলে চলে গেছে অন্য ব্যাপার, কিন্তু এখনই কেউ সেন্সিবল ফ্যানরা এই কথা বলবে না, কারণ মেন সিজনটা পড়ে রয়েছে, মেন 3টে টুর্নামেন্ট পড়ে রয়েছে, সেখানের পারফরমেন্স হচ্ছে সব থেকে বেশি ম্যাটার করবে। কারণ যেরকম টিম বিল্ড আপ হয়েছে সেই জায়গা থেকে ইস্টবেঙ্গলের কিন্তু সাকসেস আসা উচিত, এটা সবাই এক্সপেক্ট করছে এই মুহূর্তে দাঁড়িয়ে, যে গত কয়েক সিজনের থেকে এই সিজনের ট্রান্সফার উইন্ডোটাকে ইস্টবেঙ্গল খুব ভালো কাজে লাগিয়েছে। স্পন্সররা কিন্তু হাত গুটিয়ে বসেনি, তারা কিন্তু খরচা করেছে। তো সেই যে লাভের অঙ্কটা সেটা কিন্তু মাঠে গিয়ে ক্যালকুলেট করতে হবে, এবং সেটা এখনও অবধি এই 4টে ম্যাচের পর দেখা গেল যে কার্লোস কোয়াদ্রাত কিন্তু সেখানে ফেল করলেন। তবে অবশ্যই হাতে অনেকটা সময় থাকছে, এরপর আবারও ইস্টবেঙ্গলকে আমরা দেখতে পাবো মাঠের মধ্যে আইএসএলে, তো অনেকটা সময় রয়েছে। আমার মনে হয় যে কার্লোস কোয়াদ্রাতে যা কিছু প্রবলেমস রয়েছে সেটা তিনি মিটিয়ে নেবেন, কিন্তু ডিফেন্সিভ অর্গানাইজেশন তিনি কত তাড়াতাড়ি ঠিক করতে পারবেন, এবং তার হাতে যেহেতু অপশনস কম রয়েছে, ব্যাকআপ যারা রয়েছে তারা সিরিয়াসলি ভীষণভাবে প্যাথেটিক শো করছে,
সেই জায়গাটা কত তাড়াতাড়ি ঠিক হবে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। অ্যান্ড লাস্ট একটা বিষয় দিয়ে শেষ করবো, সেটা হচ্ছে যে শিলং লাজংয়ের খেলা নিশ্চিতভাবেই মন ভরে গেছে। লাস্ট যে গোলটা করেছে সেই গোলটাতে শুধুমাত্র বিল্ড আপটা মনে করে দেখো, যেভাবে উইং ব্যাকে নেমে আসা নন্দকুমারকে বিট করা, যেভাবে জিকসন সিংকে প্রায় দাঁড় করিয়ে রেখে দিল একদম ফরওয়ার্ডের প্লেয়ারটা, এবং যে জায়গা থেকে প্রায় পুরো ডিফেন্সটাকে ব্রেক করে দিয়ে বা গোলকিপারে দাঁড়িয়ে থাকাটাকে কাজে লাগিয়ে ফিগো যে গোলটা করে দিয়ে গেল, আবার এখানে 7 নম্বর জার্সি তারও ফিগো, হয়তো তার ফেভারিট ফুটবলারের নামও ফিগো, যে একটা সময় আমাদেরও ভীষণভাবে একটা আইডলের জায়গাতে থাকতেন। তো সেই ফিগো কিন্তু ফাইনাল গোলটা করে দিয়ে যে এনভায়রনমেন্টটাকে ক্রিয়েট করলো শিলং লাজংয়ের, মানে শিলংয়ের যে এনভায়রনমেন্টটা ফুটবলে ক্রিয়েট করলো, এটা কিন্তু দেখার মতো একটা জায়গা। আর প্রিভিউতে এটা নিয়ে কথা বলেছিলাম যে শিলংয়ে তুমি যখন খেলছো, লাজংয়ের বিরুদ্ধে যখন খেলছো, অনেক ধরনের প্রতিকূলতার এগেনস্টে খেলতে হবে। অবশ্যই স্ট্রেংথের দিক থেকে, টিমের ব্যালেন্সের দিক থেকে ইস্টবেঙ্গল ফেভারিট হিসেবে থাকবে, কিন্তু ওই যে পচা শামুকে পা কাটা বা মানে লাজংয়ের প্রিভিয়াস হিস্ট্রি বলছে যে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ভালো খেলা, এবং সবথেকে বড় কথা যে অ্যাটলিস্ট দিনের শেষে কে ফেভারিট নয় সেটা রেজাল্ট দিয়ে তৈরি হয়ে যায়, সেটা কিন্তু শিলং লাজং দেখাতে পারলো। তো আমরা মোটামুটি নর্থ ইস্ট ডার্বি দেখতে চলেছি সেমিফাইনালে। এবার বাকি পুরো ফোকাসটা কলকাতা ফুটবল ফ্যান্সদের চলে গেল মোহনবাগানের দিকে। সেখানে মোহনবাগান কিন্তু আগামীকাল জামশেদপুরে নামছে পাঞ্জাবের বিরুদ্ধে, যে ম্যাচটা মোহনবাগানের কাছে মাস্ট উইন গেম, আমরা সবাই জানি। আর মোহনবাগান এখনও অবধি যে কটা টিমকে ফেস করেছে তার মধ্যে সব থেকে কঠিন টিম কিন্তু এই সিজনের হতে যাচ্ছে পাঞ্জাব এফসি। বাট হ্যাঁ, আবারও বলছি, টিমের যা স্ট্রেংথ রয়েছে, ব্যালেন্স রয়েছে, সেখান থেকে এক্সপেক্ট করতেই পারি একটা ভালো উইন। বাকিটা ম্যাচের শেষে কথা বলা যাবে। এই ভিডিওটা এ অবধি। এবার কালকে দেখা হবে ইস্টবেঙ্গলের 12:30 থেকে কিন্তু এফসি চ্যালেঞ্জ লিগের ড্র রয়েছে, সেটার পর সেই ড্র নিয়ে কথা হবে, মোহনবাগানের ম্যাচ প্রিভিউ নিয়ে কথা হবে, আর একদম মোহনবাগানের ম্যাচের শেষে ম্যাচ রিভিউ নিয়ে কথা হবে। তো এই ভিডিওটা অবধি। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন সাবস্ক্রাইব দ্য চ্যানেল যদি নতুন হয়ে থাকো। থ্যাংক ইউ, গুড বাই অ্যান্ড গুড নাইট।